দেশের অধিকাংশ হাসপাতালে এখনো রক্ত পরীক্ষা করা হয় স্ট্রিপ পদ্ধতিতে। হেপাটাইটিস বি ও এইচআইভির মতো ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা। স্ট্রিপ মেথডে ফলস পজিটিভ কিংবা ফলস নেগেটিভ আসতে পারে। যারা হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কয়েকবার রক্ত ভরার পরই এরা দেখা যায় যে হেপাটাইটিস বি বা সি ভাইরাস দ্বারা অনেকেই আক্রান্ত হয়ে যাচ্ছে। অটোমেটেড ব্লাড স্ক্রিনিং না করলে দেশে কিন্তু এইচআইভি ছড়া যাবে। মানতে নারাজ মন্ত্রণালয়। যেগুলো বেসরকারি ক্লিনিক আছে বা হাসপাতাল আছে সেখানে পুরনো টেকনোলজি ব্যবহার করতে পারে। এই বিষয়ে যদি কখনো কোনো কমপ্লেইন আসে সেটা আমরা অবশ্যই দেখব। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপারেশন টুয়াইলাইটের অংশ হিসেবে সিলেটের আতিয়া মহলে এখন বিস্ফোরক উদ্ধারে তৎপর প্যারা কমান্ডো। স্বজনদের নিরাপত্তা চিন্তায় প্রবাসীদের উদ্বেগ। 21 পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যার দায়ে 5 জনের ফাঁসির আদেশ, একজনের 7 বছর কারাদণ্ড। মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণা। 43টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে বিএনপি। আওয়ামী লীগের দাবি 35টি। মোড়ে মোড়ে বিজিবির টহল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানী থেকে কলেজের অধ্যক্ষ সহ আটক 9। কেন্দ্র থেকেই মোবাইলের ছবি তুলে ছড়িয়ে দিত চক্রটি, ব্রিফিংয়ে ডিবি। এবং কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। একাদশে পরিবর্তনের ইঙ্গিত মাশরাফির। সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান সেনাবাহিনীর অপারেশন টয়লাইট চতুর্থ দিনের মতো চলছে। আতিয়া মহলের ভেতরে বিস্ফোরক দ্রব্য উদ্ধারে তৎপর রয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা। এদিকে নিহত 2 জঙ্গির ময়নাতদন্তের জন্য 4 সদস্যের মেডিকেল টিম গঠন করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পুরো শিববাড়ি এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকে আতিয়া মহলে কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি, তবে বেলা 1টা থেকে আবারও বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় বাড়িটি থেকে। এ সময় একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শিববাড়ির চারপাশ। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। শহরের হুমায়ুন রশিদ চত্বর থেকে শিববাড়ি এলাকা পর্যন্ত 144 ধারা জারি আছে। চতুর্থ দিনে সেনাবাহিনী আতিয়া মহল থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারে অভিযান চালাচ্ছে। বাড়ির ভেতরে শক্তিশালী বিস্ফোরক দ্রব্য আছে বলে ধারণা তাদের। শনিবার শুরু হওয়া অপারেশন টয়লাইট সোমবার দুপুরে আরো জোরদার করা হয়। কৌশল পরিবর্তন করে বাড়ির ভেতরে ঢুকে সেনাবাহিনী। পরে বাড়ির ভেতর থেকে জঙ্গি কাউসার ও মর্জিনার মরদেহ বের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 4 সদস্যের ডাক্তারি মেডিকেল বোর্ড আছে, তাদের প্রশ্নটা করবেন। একজন নারী এবং একজন পুরুষ। তাদের প্রত্যেকেরই বয়স অনুমান 25 থেকে হয়তো 32-33 পর্যন্ত হতে পারে। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ এর প্রয়োজন আছে, সেজন্য ডিএনএ ব্যবস্থা করা হচ্ছে, ডিএনএ স্যাম্পল নমুনা গ্রহণ করা হচ্ছে। এদিকে গ্রেনেড হামলার ঘটনায় সিলেটের মোগলাবাজার থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। অভিযানে জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে 21 শিশু সহ 78 জন বেসামরিক লোককে উদ্ধার করেছে সেনাবাহিনী। সময় সংবাদ, সিলেট। দর্শক, এই মুহূর্তে সিলেটের শিববাড়ি এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আহাদ। হ্যাঁ বাবু, এই এলাকার সবশেষ অবস্থা হলো যে গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং এর পর থেকে আজ দুপুর পর্যন্ত গত 4 দিন যে অবস্থা ছিল যে একের পর এক গুলির শব্দ কিংবা গ্রেনেডের শব্দ কিংবা অন্যান্য বোমার যে একের পর এক বিকট শব্দ হচ্ছিল, সেই এই গত রাত এবং আজ দুপুর পর্যন্ত আমরা একটিও শব্দ শুনিনি। তবে আজ বেলা 1টার দিকে হঠাৎ করে 1 মিনিটের মধ্যে পরপর 4টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ আমরা শুনেছি। তবে এই শব্দটি যেহেতু আমরা মূল আতিয়া মহল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমাদের রাখা হয়েছে এবং এই শব্দটি কোথা থেকে হয়েছে বা কি কারণে হয়েছে সেই বিষয়টি এখন আমরা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে যেহেতু অপারেশন চলাকালে অনেক গ্রেনেডের বিস্ফোরণ ঘটেছে অথবা জঙ্গিদের কাছে অনেক বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরকগুলো হয়তো সেগুলো শনাক্ত করে সেগুলো হয়তো নিষ্ক্রিয় করা হচ্ছে, এমনটি হয়তো ধারণা করা হচ্ছে। এবং এই জায়গার
যদি সবশেষ অবস্থা বলি, আমি যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি হলো সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, সিলেট মৌলভীবাজার সড়ক এটি, এবং এই সড়কটি গত শুক্রবারের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং শনিবার যখন আমি যেখানে আছি এখান থেকে আপনারা যে গাড়ি দেখতে পাচ্ছেন এবং পুলিশ দেখতে পাচ্ছেন প্রায় মাত্র 100 হাত দূরে, এখানে সন্ধ্যায় যে গ্রেনেড বিস্ফোরণ ঘটেছিল, যে প্রত্যক্ষদর্শী যারা এসেছিল বা পুলিশের উপর যে হামলা হয়েছিল, সেই হামলার পর থেকে এই এলাকায় 144 ধারা জারি রয়েছে এবং এখনো পর্যন্ত 144 ধারা বলবৎ রয়েছে। এই কারণে এলাকায় অনেকটা এখনো যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং মানুষ যে বাসাবাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তারা আজকে আমরা বেশ কয়েকটি পরিবারকে দেখেছি তারা তাদের বাড়িতে যেতে যাচ্ছিল, কিন্তু পুলিশ তাদের আটকে দিয়ে বলেছে যে এখনো যাওয়া যাবে না। এবং এখনো যারা এই বাড়িগুলোতে রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে তাদের এখনো গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তারা অনেকেই অনাহারে আছেন এবং অনেকে যে শুকনো খাবার খেয়ে তারা বেঁচে আছেন, এমনটি তারা ভোগান্তির কথা বলেছেন এবং তারা দাবি করছেন যে যত দ্রুত তাদের এই ভোগান্তিটা দূর করা যাবে তত আগেই তারা মুক্তি পাবেন, এমনটি তারা বলেছেন। এবং যে জঙ্গিদের কথা যদি আমি বলি, যে গতকাল যে দুজন জঙ্গিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ওসমানী মেডিকেল হাসপাতালে। এখন আমরা যেমনটি শুনেছি যে আমাদের আরেকজন সহকর্মী ইকরামুল কবির তিনি রয়েছেন ওসমানী হাসপাতালে এবং তিনি বলেছেন যে এই দুজন জঙ্গির এখন ময়না তদন্ত চলছে এবং তবে একটি বিষয় হলো যে এই দুজন জঙ্গি কারা তাদের পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারেনি এবং পুলিশ কিংবা আর্মির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়নি। এবং অন্য যে আরো দুজন জঙ্গি কিংবা এরপরে আর কাউকে পাওয়া গিয়েছিল কিনা, যেহেতু মানুষের অনেকটা জানার আগ্রহ আছে যে জঙ্গিদের পরিচয় সম্পর্কে, কিন্তু এই পরিচয় সম্পর্কে আমাদেরকে এখনো নিশ্চিত করে কোনো সূত্র থেকে বলা হয়নি যে তারা কারা। বাবু। দর্শক, সিলেটের শিববাড়ি থেকে সেনাবাহিনীর অপারেশন টয়লাইট সম্পর্কে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। বৃহত্তর চট্টগ্রামে রিক্রুটিং, ট্রেনিং এবং অপারেশন এই 3 ধাপে চলছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সাংগঠনিক কার্যক্রম। এর মধ্যে দিনাজপুরের রানা সদস্য সংগ্রহ, রাজশাহীর মুসা অপারেশন এবং সাগর নামে একজন জঙ্গি সদস্যদের বোমা তৈরির প্রশিক্ষণ দেয় এমন তথ্য পেয়েছে পুলিশ। তারা জানিয়েছেন মূলত রাজধানী ঢাকার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির পর দুর্গম পাহাড়ি এলাকায় প্রশিক্ষণ শেষে অপারেশনের জন্য প্রস্তুত করা হয়। আরো জানাচ্ছেন কমল দে। রাজধানী ঢাকায় লাগাতার অভিযানে নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম এবং সরওয়ান নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা হয়েছিল সংগঠনটির কার্যক্রম স্থিমিত হয়ে গেছে। কিন্তু চলতি মার্চ মাসে কুমিল্লার চান্দিনা, চট্টগ্রামের মিরসরাই এবং সীতাকুণ্ডে একাধিক আস্তানা ও বোমা তৈরির বিশাল আয়োজন দেখে পুলিশের সে ধারণা উড়ে গেছে। এখন চলছে জঙ্গি সংগঠন নব্য জেএমবির সাংগঠনিক তৎপরতা অনুসন্ধানের কাজ। আটককৃত জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে সাংগঠনিক কার্যক্রম চালানোর 3টি প্রক্রিয়া, নানা তথ্য। রিক্রুটমেন্ট হয়, প্রশিক্ষণ হয়, তারপরে অপারেশনে আসে। তো সেই অপারেশনে এই 3টি যেন নিরবিচ্ছিন্নভাবে চলতে না পারে, এই জন্য আমরা মাঝপথে যে কোনো এক জায়গায় তাদেরকে যদি কাট করে দিতে পারি তাহলে কিন্তু তাদের অভিযান করার সক্ষমতাটা এটা অর্জিত হবে না। আটককৃত জেএমবি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী ঢাকা থেকে সদস্য সংগ্রহের পর প্রশিক্ষণের জন্য তাদের প্রত্যেককে নিয়ে আসা হয় বৃহত্তর চট্টগ্রামে। পাহাড়ি দুর্গম এলাকায় চলে প্রশিক্ষণ। এরপর তাদের আনা হয় নগরীয় জেলার গোপন আস্তানায়, সেখানে চূড়ান্ত প্রশিক্ষণ শেষে পাঠানো হয় অপারেশনে। টহল, আমাদের চেকপোস্ট এবং আরো গোয়েন্দা কার্যক্রম, এই 3টা ওয়েতে আমরা এটা ঠেকাতে পারি। উপরের যারা এদের নিয়ন্ত্রণ করে তারা আসলে একটু দূরে থাকে এবং তাদের এই লিঙ্কটা করা, এটা তদন্তের মাধ্যমে বের করাটা এটা একটু কষ্টসাধ্য ব্যাপার। জঙ্গিদের এই 3টি ধাপকে ভাঙার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশি কৌশলী হওয়ার পরামর্শ দেন এর নিরাপত্তা বিশ্লেষক। লিঙ্কেজ কোথায়, সে কোথা থেকে রিক্রুট হচ্ছে, সে কোথা থেকে প্রশিক্ষণ পাচ্ছে, সে কোথা থেকে মোটিভেট হচ্ছে, রেডিকালাইজ হচ্ছে, এই জিনিসগুলো গোয়েন্দা তৎপরতার মাধ্যমে, সংগঠিত এবং ইফেক্টিভ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সম্ভব। পুলিশ কর্মকর্তারা বলছেন রিক্রুটিং বিভাগের সোহেল রানা, ট্রেনিং এর সাগর এবং অপারেশন বিভাগের মুসার সন্ধান পাওয়া গেলে বৃহত্তর চট্টগ্রামে জঙ্গি তৎপরতা অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তাদের সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হতে পারেনি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতা আর নতুন ধরনের বোমা উদ্ধারের বিষয়টি মাথায় রেখে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইনমন্ত্রী জানান, জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস খুঁজে বের করে আইনকে শক্তিশালী করা হবে।
আজকালকার যেই পরিস্থিতি তাতে আমার মনে হয় যে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টটা আরও বেশি করে কার্যকর করার প্রয়োজন দেখা দিয়েছে। তদন্ত করে যখন এই সব অপরাধের যেই সব উপাত্তেয় ব্যবহার করা হচ্ছে সেইগুলির ব্যাপারে যেই সব ব্যবস্থা আইনে নেওয়া প্রয়োজন ঠিক সেই সব ব্যবস্থাই আমরা নিব। সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানার খবরে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত সিলেট প্রবাসীরা। দেশে অবস্থানরত স্বজনদের নিরাপত্তা নিয়ে তাদের আতঙ্ক যেন কাটছেই না। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। 2006 থেকে 2017 এই 11 বছরে দেশের বিভিন্ন স্থানে ছোট বড় জঙ্গি হামলা হলেও সিলেটে তেমন জঙ্গি তৎপরতা চোখে পড়েনি। জেএমবি প্রধান শেখ আব্দুর রহমানের গ্রেপ্তারের পর সিলেটের আতিয়া মহলে চলছে দ্বিতীয় জঙ্গি বিরোধী অভিযান। এই অভিযানকে ঘিরে বেশ উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন সিলেট প্রবাসীরা। বেশিরভাগই দিনে কয়েকবার স্বজনদের খোঁজ খবর নিচ্ছেন। আমাদের দেশের মানুষ আছে, আমরা তাদের জন্য শঙ্কিত এবং আমরা সত্যিকারভাবে চিন্তিত। আমরা শান্তিপ্রিয় মানুষ সিলেট, আমাদের আত্মীয় স্বজন খুবই আতঙ্কিত। আমরা এই রকমের হামলার তীব্র নিন্দা জানাই। শান্তিপ্রিয় একটা সিলেট, এই সিলেট কোনোদিন ইলা কোনো দুর্ঘটনা ঘটছে না। এটা আমরা খুবই প্রবাসে যারা আছে খুবই দুঃখিত। আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাই সিলেট বাসা বাড়ি করে নিয়ে আসে, এই জন্য চলাফেরা অনেক কিছু সমস্যা হইতেছে। পূর্ণভূমি খ্যাত সিলেটকে জঙ্গিরা কেন তাদের আস্তানা হিসেবে বেছে নিয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা। সিলেট এবং শান্তিপ্রিয় এই জায়গায় কেন জঙ্গিরা তাদের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে তুলেছে, সরকারকে অবশ্যই এটা খতিয়ে দেখা উচিত। 2006 সালের 2 মার্চ শীর্ষ জঙ্গি নেতা শেখ আব্দুর রহমানকে সিলেটের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আদালতের রায়ের পর 2007 সালের 29 মার্চ এই জঙ্গি নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 21 পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় 5 জনকে ফাঁসি এবং 1 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4। সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সর্দার এ রায় দেন। 2013 সালের 25 ডিসেম্বর রাজধানীর রামপুরার ওয়াবদা রোডে নিজ বাসা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় ইত্তেফাকের সাবেক এ আলোকচিত্র সাংবাদিকের মরদেহ। পরে তার পরিবার রামপুরা থানায় অজ্ঞাত 6 জনের নামে মামলা দায়ের করেন। 2006 সালে 21 পদক পাওয়া প্রবীণ সাংবাদিক আফতাব একাই থাকতেন তার বাসায়। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন, তবে আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আত্মহত্যা মামলার আজকে দীর্ঘ 4 বছর পরিবারের পর আজকে আমরা রায় পেয়েছি। আমরা বাদীপক্ষ এবং রাষ্ট্রপক্ষে এই রায় আমরা খুশি, আর আমরা এই রায় আমরা দ্রুত কার্যকর হোক এটাই আমাদের চাওয়া এবং পাওয়া, এবং এই রায়ের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা বাহিনী অবনতি হতে রক্ষা করবে এবং দৃষ্টান্ত উপস্থাপন রাখবে বলে আমাদের ধারণা। আমরা উচ্চ আদালতে আমার মামলার বিরুদ্ধে আপিল করব, যেহেতু এই আমার আসামি হুমায়ুন কবির মোল্লা, যেখানে এই ড্রাইভার সাহেব তার একটা আইডি কার্ড দিয়ে চাকরি নিয়েছে এবং সেই চাকরি নেওয়ার সুবাদে আমার হুমায়ুন কবির মোল্লা ওই হুমায়ুন কবির মোল্লা নয়, তাকে শুধুমাত্র সিএস মুক্ত করে এবং ধরে এনে আসামি করা হয়েছে এবং স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আমরা এই আদালতে এই আদেশের বুদ্ধি উচ্চ আদালতে যাব, আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো। দুপুরের সময় আরো থাকছে। দুর্ঘটনা এড়াতে বর্ষার আগেই চট্টগ্রামের পাহাড়গুলো থেকে লোকজনকে সরে যাবার নির্দেশ। বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বিদ্যুৎ ও পানি সংযোগ। দেশের অধিকাংশ হাসপাতালে এখনো রক্ত পরীক্ষা করা হয় পুরনো স্ট্রিপ পদ্ধতিতে। এতে নিরাপদ রক্ত ভেবে হেপাটাইটিস বি ও সি এবং এইচআইভি এর মতো প্রাণঘাতী রোগের ভাইরাস নিজের অজান্তে গ্রহণ করছেন রক্তগ্রহীতারা। রক্ত পরীক্ষার জন্য সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও দক্ষ জনবল আর যন্ত্রাংশের অভাবে হাসপাতালগুলো তা মানতে পারছে না বলে দাবি তাদের। যদিও এই সংকটের কথা অস্বীকার করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পারমিতা হিমের রিপোর্ট। সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের নির্দেশনা অনুযায়ী রক্ত পরীক্ষার জন্য জরুরি ক্ষেত্রে স্ট্রিপ পদ্ধতি ও সব ক্ষেত্রে রক্ত পরীক্ষা করতে হবে উন্নত এলাইজা পদ্ধতিতে। কিন্তু রাজধানীর অধিকাংশ হাসপাতাল তো বটেই, খোদ কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগেও সব ক্ষেত্রেই রক্ত পরীক্ষা করা হচ্ছে পুরনো স্ট্রিপ পদ্ধতিতে। ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, হতে পারে, সম্ভাবনা আছে, যেহেতু আপনি স্ট্রিপ মেথডে ফলস পজিটিভ কিংবা ফলস নেগেটিভ আসতে পারে।
পরীক্ষক নগণ্য বললেও 2013 সালের এক সমীক্ষায় দেখা গেছে এ পদ্ধতিতে প্রাপ্ত ফলের 33.33% ভুল। চিকিৎসকরাও বলছেন সব ক্ষেত্রে স্ট্রিপ পদ্ধতিতে রক্ত পরীক্ষার ফলে হেপাটাইটিস বি ও সি তো বটেই, HIV/AIDS এর মতো মারাত্মক প্রাণঘাতী রোগের ঝুঁকিতে রয়েছেন রক্তগ্রহীতারা। যারা হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, এদের দেখা যায় মাঝে মাঝে শরীরে রক্ত ভরার প্রয়োজন হয়ে পড়ে। কয়েকবার রক্ত ভরার পরই এরা দেখা যায় যে হেপাটাইটিস বি বা সি ভাইরাস দ্বারা অনেকেই আক্রান্ত হয়ে যাচ্ছে। স্ক্রিনিং অ্যাটলিস্ট যদি বেল্ট করা যায়, অ্যাটলিস্ট যদি থাকে অটোমেটেড ব্লাড স্ক্রিনিং, তাহলে কিন্তু মানুষ সেফ ব্লাডটা পাবে। না করলে দেশে কিন্তু HIV ছড়া যাবে। নির্ভরযোগ্য ফলাফলের জন্য মানসম্পন্ন উপকরণ সহ পুরো পদ্ধতির গুণগত মান বজায় রাখার দিকে নজর দেওয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কারা পরীক্ষা করতেছে, পরীক্ষা করার সময় সে যা দেখতেছে সেটাই লিখতেছে কিনা, রিয়েজেন্ট বা কিটস গুলো সে যখন সংগ্রহ করে এগুলা ডেট এক্সপায়ারি আছে কিনা সেটা দেখে নেয় কিনা, অথবা এগুলাকে যে নির্দিষ্ট তাপমাত্রায় রাখার নিয়ম সে তাপমাত্রা সে রেখেছে কিনা সেটা হচ্ছে মূল বিষয়। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান বলছেন একেবারেই উল্টো কথা। জেলা হাসপাতালে যে লেটেস্ট টেকনোলজি ব্লাড টেস্ট করে ইলিশা মেথড, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা যাতে করতে পারে সব হাসপাতাল, সেজন্য তার প্রয়োজনীয় যন্ত্রপাতিও দেওয়া হয়েছে। অ্যাটলিস্ট মেডিকেল কলেজে এই মেশিনগুলো দিতে হবে, তাদেরকে ট্রেনিং করাতে হবে। কিন্তু গভর্নমেন্টের যে সেফ ব্লাড প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম এখন খুব একটা কার্যকরী না। যেগুলো বেসরকারি ক্লিনিক আছে বা হাসপাতাল আছে, সেখানে পুরনো টেকনোলজি ব্যবহার করতে পারে, সেটা আমরা জানবো না। এই বিষয়ে যদি কখনো কোনো কমপ্লেন আসে, সেটা আমরা অবশ্যই দেখব। উন্নত দেশ তো বটেই, প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান সহ এশিয়ার অধিকাংশ দেশেই রক্ত পরীক্ষা করা হচ্ছে আধুনিক উন্নত পদ্ধতিতে। আর অনুন্নত পদ্ধতি অনুসরণ করার কারণে আমাদের দেশের বিরাট জনগোষ্ঠী রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। সন্তান জন্মদানের প্রশ্নে বর্তমানে সবার আগে যে বিষয়টি মাথায় আসে তা হলো স্বাভাবিকভাবেই সন্তানের জন্ম হবে নাকি প্রয়োজন পড়বে সিজারিয়ানের। এক্ষেত্রে এখনো অনেকের মাঝেই ভ্রান্ত ধারণা সিজারিয়ানে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি কম। অন্যদিকে প্রসবের স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে অনেকের মাঝেই রয়েছে ভয়ভীতি, যদিও বিশেষজ্ঞরা বলছেন অস্ত্রোপচারেই স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে। সিজার ডেলিভারি নিয়ে মৌসুমী ইসলামের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। চিকিৎসা বিজ্ঞানের বিকাশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও মাতৃমৃত্যুর হার অনেকাংশেই কমে এসেছে। সেই সাথে গর্ভকালীন এবং প্রসবকালীন নিয়মকানুন ও জীবনাচরণ নিয়ে সকলের মাঝেই বেড়েছে সচেতনতা। তবে প্রসবের প্রক্রিয়া নিয়ে অনেকের মাঝেই তৈরি হয়েছে কিছু ভুল ও ভ্রান্ত ধারণা। সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়াটি নিয়ে ভয়ভীতির কারণে নিজে থেকেই সিজার করতে চিকিৎসককে অনুরোধ করেছেন সচ্ছল ও শিক্ষিত এই নারী। ডাক্তার বলে সবকিছু পজিশন সব ভালো, মানে চাইলেই নর্মাল ডেলিভারি করানো যাবে, কিন্তু ওই যে আমার ভিতরে ভীতিটা ছিল, যার জন্য হচ্ছে আমি মানে রিস্ক নিতে চাইনি। অন্যদিকে নিম্ন আয়ের অর্ধশিক্ষিত এই নারীও সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়াটিতেই যেতে রাজি নন। শুধু মা নয়, স্বজনদের মাঝেও এখন সন্তান প্রসবের স্বাভাবিক প্রক্রিয়াটি নিয়ে রয়েছে অনীহা। ভীষণ আমার কষ্ট হচ্ছে বুঝছেন, কিন্তু আমার শরীরটা অনেক দুর্বল, তো আমি অনুরোধ করলাম যে আমি নর্মালে পারবো না, আমাকে সিজার করে দিন। আমার ওয়াইফ প্রথমে নর্মালি চাচ্ছিলেন, তো পরবর্তীতে হঠাৎ কি কারণে নার্ভাস হয়ে গেছে আমি বুঝি নাই। প্রফেসর ম্যাডাম বুঝিয়ে বললো, পরে যাক আমরা নর্মালি করলাম আর কি। দেশে ব্যাপক হারে সিজারিয়ান ডেলিভারি বেড়ে যাওয়ার পেছনে এটাও একটা বড় কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিয়া বিবি রাজি, পার্টিও চাচ্ছে যে পেইন বা সময় তাদের নাই, আর ডাক্তারেরও তার প্রাপ্তি, তারও এত প্রফেসি করার সময় নেই। সুতরাং এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস। যারা মায়েরা আসবে তাদেরকে বোঝাতে হবে আমরা নর্মাল ডেলিভারির চেষ্টা করব, না হলে সিজার করব, মানে এইভাবে অনুপ্রাণিত করার চেষ্টা আছে এবং নির্দেশনাও দেওয়া আছে। প্রচারণা বৃদ্ধি করেছি যাতে কিনা মায়েরা নর্মাল ডেলিভারির দিকে যায়, সিজার থেকে বিরত থাকে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা আরো বলছেন ব্যাপক প্রচারণা আর সচেতনতাই পারে দেশে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া সিজারিয়ান ডেলিভারির হার কমাতে। সারা বিশ্বে এখানে নর্মাল ডেলিভারির প্রতি
অপারেশনের ঝুঁকিপূর্ণ দিকগুলো সম্পর্কে রোগী এবং রোগীর স্বজনদের সচেতন করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সেই সাথে সিজার অপারেশনের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে সচেতন হতে হবে রোগী এবং রোগীর স্বজনদেরও। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। সকাল 10টার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর বিভিন্ন স্থানে প্রচারণা চালান। এ সময় ভোটারদের দুঃখ দুর্দশার কথা শুনে নির্বাচিত হলে সমাধানের আশ্বাস দেন। দুপুরের দিকে প্রচারণার মাঠে নামেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। এদিকে কুমিল্লা নগরীর বেশ কয়েকটি এলাকার কাউন্সিলর প্রার্থীদের বাড়িঘরে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 25 নম্বর ওয়ার্ডে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 2 জন আহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে 26 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এতদিন সুন্দর একটা পরিবেশে প্রতিপক্ষ প্রচারণা চালিয়ে গিয়েছে, আমরাও প্রচারণা বিধি আচরণ বিধি মেনে প্রচারণা চালিয়ে গিয়েছি। আজকে শেষ দিন, আজকে এসে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তবে মনে করতে হবে এটা উদ্দেশ্য প্রণোদিত, এটার কোনো ভিত্তি নেই। আমি চেষ্টা করছি না এটা জনগণ উপলব্ধি করুক, আমি তার কাছে বলছি ইনশাল্লাহ আমি তার কাছে আশা করবো যদি বিগত দিনে আমি তাদের সঙ্গে ছিলাম এইসব না করিয়া জনগণের কাছে যান, জনগণের কাছে ভোট চান। এই মুহূর্তে কুমিল্লায় আছেন সহকর্মী মাহমুদ রাকিব, সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাকিব। হ্যাঁ ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন যে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা এই সময়টুকুই প্রচারণা করতে পারবেন। তো সে কারণে আমরা সকাল থেকে দেখেছি যে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের প্রচারণা করছেন। বিশেষ করে তাদের সবারই কিন্তু সবগুলো ওয়ার্ডে প্রচারণা বলতে গেলে শেষ হয়েছে। এরপরও কিছু কিছু জায়গায় যে যাদের যতটুকু বাকি আছে তারা মূলত আজ সেসব জায়গায় যাচ্ছেন। এর বাইরে বিভিন্ন প্রার্থীরা তাদের যে পোলিং এজেন্ট রয়েছে তাদের সাথে যে হোমওয়ার্কগুলো রয়েছে সেগুলো করছেন, তাদেরকে বাসায় ডাকছেন, পোলিং এজেন্টদের কাজগুলো বুঝিয়ে দিচ্ছেন। তো সব মিলিয়ে এক কথায় শেষ মুহূর্তের প্রস্তুতিটুকু যে বাকি থাকে নির্বাচনী যারা প্রার্থী আছেন তাদের সেই মূলত প্রস্তুতিগুলোই তারা এই মুহূর্তে গ্রহণ করছেন। আর এর পাশাপাশি আমরা যেটি আপনাকে সকাল থেকে জানিয়েছিলাম যে কিছুটা উত্তাপ ছড়িয়েছে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে এসে। তা আমরা আপনাকে সবশেষ যে তথ্যটুকু জানিয়ে দিতে পারবো। এখন গতকাল রাতে 25 নম্বর ওয়ার্ডে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে, সেই ঘটনায় একজন কাউন্সিলর প্রার্থীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কুমিল্লার আইন শৃঙ্খলা বাহিনী। সে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল। এবং তিনি বলেছেন যে ওই কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে যেহেতু একটি মামলাও করেছেন অপর কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান তিনি মামলা করেছেন এবং মামলার প্রধান আসামি করা হয়েছে অপর একজন কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান। এবং সেই জিল্লুর রহমানকে কিন্তু কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে পুলিশ এবং রিটার্নিং কর্মকর্তা বলেছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন যে এর পাশাপাশি 25 নম্বর ওয়ার্ড সহ পুরো কুমিল্লা শহরে কিন্তু বিজিবি, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, আনসার সদস্যদের অতিরিক্ত মোতায়েন করা হচ্ছে। এবং এক কথায় যে বিষয়টি আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে জানিয়েছেন যে শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন গ্রহণ করার জন্য সবটুকু প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন এবং 30 তারিখ সেই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। তো মোটামুটি আমার কাছ থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা এবং অন্যান্য প্রস্তুতি ছিল সবশেষ খবর। ফাহমিদা। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে ভোট কেন্দ্র 103টি। নির্বাচন কমিশন সবগুলো ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বললেও বিএনপি ঝুঁকিপূর্ণ হিসেবে 43টি ও আওয়ামী লীগ চিহ্নিত করেছে 35টিকে। তবে সহিংসতা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত বলে দাবি রিটার্নিং কর্মকর্তার। কুমিল্লা থেকে বাহার রায়হানকে সঙ্গে নিয়ে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন বাবুল হোসেন। চলছে শেষ মুহূর্তের প্রচারণা, তাই সামর্থ্যের সবটুকু দিয়ে নির্বাচনে জিততে মরিয়া 4 মেয়র ও 154 জন কাউন্সিলর প্রার্থী।
নগরীর 27টি ওয়ার্ডের বেশিরভাগ কাউন্সিলর প্রার্থী আশঙ্কায় রয়েছেন নির্বাচনের দিন নিজ এলাকার ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে। তাদের শঙ্কা, প্রতিপক্ষ প্রার্থী পেশি শক্তি ব্যবহার করে ভোট কেন্দ্রের স্বাভাবিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তারা অস্ত্রবাজি করবে। অলরেডি কুমিল্লা শহরের নামি দামি মাস্তান নাকি ঠিক হয়ে গেছে। জাল ভোটের সম্ভাবনাও খুব বেশি এবং কেন্দ্র দখলের সম্ভাবনা খুবই বেশি। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে শঙ্কায় আছে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিও। আওয়ামী লীগের দাবি, যেহেতু 5 বছর মেয়র হিসেবে বিএনপির প্রার্থী দায়িত্ব পালন করেছেন, তাই ভোটের দিন 30 থেকে 35টি ভোট কেন্দ্রের নিরাপত্তা বিঘ্নিত করে তুলতে পারে তারা। অন্যদিকে স্থানীয় পেশি শক্তি ও আশপাশের এলাকার বহিরাগত সরকারি দলের নেতাদের কারণে কমপক্ষে 43টি ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ বলছে বিএনপি। 43টা কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে মনে করেছি। সরকারি দলের যারা সমর্থক তারা নানাভাবে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তারা যে আচরণগুলো শুরু করেছে তাতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা হয়তো আরো বাড়বে। বিএনপির প্রার্থী সারা দেশে বোমাবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাসী, জঙ্গি যারা আছে তাদেরকে জড়ো করে কেন্দ্র দখলের প্রক্রিয়া করবেন। সেই কারণে আমরা প্রায় 30 থেকে 35টির মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছি। রিটার্নিং কর্মকর্তা বলছেন, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা দিলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাননি তিনি। আওয়ামী লীগের তরফ থেকে কোনো কেন্দ্রের তালিকা বা ঝুঁকিপূর্ণ কিছুই আমাদেরকে অবহিত করা হয়নি। বিএনপি 30-40টা কেন্দ্রের ঝুঁকিপূর্ণের একটা তালিকা দিছে। ওনাদের বিষয়টা আমরা কনসিডারেশনে নিয়েছি। পুলিশ সুপার অফিসে আমরা রেফার করেছি যাতে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে এসব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের ঝুঁকি হ্রাসের কোনো বিকল্প নেই। আর তা করতে পারলেই নবগঠিত নির্বাচন কমিশনের যাত্রা শতভাগ সফলতার সাথে আরম্ভ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কুমিল্লা। বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে 5 শিক্ষক সহ 9 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের সাভারের একটি কলেজের অধ্যক্ষ রয়েছেন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তারা জানান, পরীক্ষার আগে কেন্দ্রে প্রশ্ন পৌঁছানোর পরপরই কৌশলে তা ফাঁস করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এই চক্রটি। গেল কয়েক বছর ধরেই এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব উঠে নানা মহল থেকে। আর এসবের সঙ্গে জড়িত অভিযোগে বিজি প্রেস কর্মচারী সহ অনেককে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কিন্তু এবার প্রশ্ন ফাঁসের সঙ্গে সরাসরি জড়িত অভিযোগে সাভারের একটি কলেজের অধ্যক্ষ সহ 5 শিক্ষককে গ্রেফতার করল গোয়েন্দা পুলিশ। বাকিরাও বিভিন্ন কলেজের শিক্ষক কর্মচারী। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, প্রশ্ন প্রণয়ন, ছাপা এবং বিতরণ এই 3 পর্যায়ে প্রশ্নপত্র ফাঁস হয় বলে তথ্য পেয়েছেন তারা। এদিন যে চক্রটিকে গ্রেফতার করা হয় তারা কেন্দ্র থেকে মূল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। সেন্টার থেকে যখন প্রশ্নপত্র নিতে আসে, নেওয়ার সময় প্রশ্নপত্রগুলো ঘন্টা পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আগে তারা এই প্রক্রিয়া শুরু করে। বিশেষ করে যে শর্ট কোয়েশ্চেন যেগুলো এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে, সেই এমসিকিউ গুলো কোয়েশ্চেন গুলা স্ন্যাপশট নিয়ে নেয় চট করে, তো সলভ করে এটা একদম ফেসবুকের যে ডিস্ট্রিবিউটর, তার নাম হলো মিস্টার জিএম সাগর, তার কাছে পাঠিয়ে দেয়। পুলিশ বলছে, সাভার গাজীটেক কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেনের নেতৃত্বে অন্যরা ফেসবুক, ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাঁস করা প্রশ্ন সরবরাহ করত। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। সিক্রেট গ্রুপ যেটা আছে, এই গ্রুপের মেম্বাররা অ্যাডমিনকে এই টাকাটা দেয়। এইটা 500 থেকে 5000 পর্যন্ত টাকা তারা ওই একটা বিকাশ নাম্বার আছে, এই বিকাশ নাম্বারে তারা পাঠিয়ে দেয়। এইটাকে আপনার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্যানেল করে দেখেছি, এইটার প্রতারণার ঘটনাটা প্রমাণ করাই সবচেয়ে যৌক্তিক। আগামী 2রা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় যাতে কেউ প্রশ্নপত্র ফাঁস কিংবা ফাঁসের গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে নজরদারি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। প্রশ্নপত্র ফাঁস হয়ে খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশের মোবাইল কোম্পানিগুলো টাওয়ারের ক্ষতিকর বিকিরণের মাত্রা নির্ধারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ 3টি আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংস্থাগুলোর সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যোগাযোগ করে 10ই এপ্রিল অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে মোবাইল টাওয়ারগুলোর বিকিরণের মাত্রা সহনশীল করতে বিটিআরসির গাইডলাইন তৈরির অগ্রগতিও জানাতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোবাইল টাওয়ারের
বিকিরণ মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদনে রেডিয়েশনের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী করার সুপারিশ করা হয়। দুপুরের সময় আরো থাকছে ঘূর্ণিঝড় ডেবির তাণ্ডবে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকা, বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৪৫,০০০ ঘরবাড়ি। বাগেরহাটে পানগুছি নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৬ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোরেলগঞ্জের ছোলমবাড়িয়া ঘাট থেকে যাত্রী নিয়ে পুরনো থানা ঘাটে যাচ্ছিল ট্রলারটি। এ সময় নদীতে জোয়ার থাকায় অতিরিক্ত যাত্রী বহনকারী ইঞ্জিন চালিত ট্রলারটি ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ পদ্মা, খুলনা থেকে ডুবুরি দল, কোস্টগার্ড, বাগেরহাটের মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। ট্রলারটিতে কমপক্ষে ৭০ জন যাত্রী ছিল বলে জানিয়েছে মোরেলগঞ্জ থানা পুলিশ। চট্টগ্রামের লালখান বাজার, বাটালি হিল এবং মতিঝর্ণা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে 15 দিনের সময় দিয়েছে জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানের শুরুতেই পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিয়া খাতুনের নেতৃত্বে জেলা প্রশাসন এ অভিযান শুরু করে। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস মাইকিং করে পাহাড়ের বাসিন্দাদের সরে যেতে বলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই 3টি পাহাড়ে অবৈধভাবে কয়েক হাজার পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। প্রতি বছর বর্ষা মৌসুমে দুর্ঘটনায় পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি ঘটে। তাই এবার দুর্ঘটনা এড়াতে বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে সময় বেঁধে দিল জেলা প্রশাসন। এ অবস্থায় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিস। এদিকে কম টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায়, তাই ঝুঁকি জেনেও এখানে থাকেন বলে জানিয়েছেন বাসিন্দারা। শহর থেকে বেশি পয়সা দিয়ে যার জন্য চলে আসছে। এখানে তো আমরা কি করব, আমাদের ইনকাম হিসাবে তো থাকতে হয়। ভয় লাগলে কি করব, ভয় লাগলে তো আর কিছু করার নেই। বাইরে যদি যেতে চাই ৮,০০০ টাকা বাসা ভাড়া লাগবে, তখন আমি বেতন যা পাই সেটাকে বাসা ভাড়া দিব না খাবো না বাচ্চা বাচ্চা লালন পালন করবো, তাহলে ওই হিসাবে আমরা এখানে বসবাস করি। প্রাথমিকভাবে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আমরা নির্দেশ দিচ্ছি এবং তাদেরকে খুব দ্রুত বর্ষা শুরু হওয়ার আগেই তারা যেন চলে যায় সেটা নিশ্চিত করার জন্য আমরা এখানে যাদের যে গ্যাস বা পানি বা বিদ্যুৎ যে সংযোগগুলো আছে সেই সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিচ্ছি। এটা চট্টগ্রামে কুড়িয়ে পাওয়া শিশু 21-এর দত্তক নেয়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবেন আদালত। দুপুরে শুনানি শেষে অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস এ দিন ধার্য করেন। সকালে শিশু 21কে দত্তক নেয়ার জন্য আগ্রহী 16 দম্পতির আবেদনের প্রেক্ষিতে 13টি আবেদনের উপর শুনানি হয়। বাকি 3 আবেদনকারী আদালতে উপস্থিত না থাকায় তাদের আবেদন বাতিল করে আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্তের দিন ধার্য করেন আদালত। এদিকে 13 দম্পতির মধ্যে 12 দম্পতি নিঃসন্তান বলে জানা গেছে। গত 21শে ফেব্রুয়ারি নগরীর কর্নেলহাট এলাকার একটি ড্রেন থেকে শিশু 21কে উদ্ধার করেন স্থানীয়রা। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। বাংলাদেশের চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিজু আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক, পরিবেশক সহ তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা। সকালে এফডিসিতে তার মরদেহ নেওয়া হলে পরিবারের সদস্য সহ জানাজায় অংশ নেন চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। স্মৃতিচারণ করে তারা বলেন, মিজু আহমেদ শুধু একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবকও। দেশ ও মাটির প্রতি ভালোবাসা থেকে অভিনয়ের পাশাপাশি ভূমিকা রেখেছেন চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে। 1953 সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করা এই অভিনেতা অভিনয় করেছেন তৃষ্ণা, ভাঙন নদীর গ্রেনেড, কুলি, গুন্ডা নাম্বার 1, ইতিহাস সহ ব্যবসা সফল অনেক ছবিতে। 1992 সালে তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সোমবার সিনেমার শুটিংয়ে অংশ নিতে ট্রেনে করে দিনাজপুরে যাবার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মিজু আহমেদ। বাবা ট্রেনে করে দিনাজপুর যাচ্ছিল শুটিং এর কাজে, এর মাঝখানে হয়তোবা তার শরীর হঠাৎ করে খারাপ হয়ে ওঠে। হসপিটালে নিয়েও যাওয়া হয়েছে, পরে দেখা গেছে সে আর তার আর বাঁচা হয়নি। আমি খুবই ব্যথিত। আমি কালকে শোনার পর থেকে অসুস্থ হয়ে গেছি। এ পর্যন্ত আমি সুস্থ হতে পারছি না, মনকে শান্ত করতে পারছি না।
আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তাকে বেস্ট নসিব করেন। চলচ্চিত্রবাসী বিশেষ করে শিল্পীরা আমরা একজন অভিভাবককে হারিয়েছি। দেশকে ভালোবাসতেন, সবসময় দেশের প্রতি তার একটা টান থাকতো। ব্রেক্সিট কার্যকর হলেও তার প্রভাব বাংলাদেশের উপর পড়বে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সাইমন ম্যাকডোনাল্ড। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় একটি সমঝোতা স্মারকে সই করে একথা বলেন তিনি। বাংলাদেশের সাথে যুক্তরাজ্য প্রথমবারের মতো কৌশলগত আলোচনার উদ্দেশ্যে এই সমঝোতা স্মারকে সই করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন সাইমন ম্যাকডোনাল্ড। এছাড়া বাংলাদেশের সাথে শুল্কমুক্ত বাজার ব্যবস্থার জন্য আলোচনা করবেন বলেও জানান তিনি। বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমি আশা করি এই সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেই আমার বিশ্বাস। বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিচালক ক্যাথলিন ইগান একথা বলেন। একই অনুষ্ঠানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মহান মুক্তিযুদ্ধের তথ্যচিত্র সংগ্রহকারী স্বনামখ্যাত চিত্র পরিচালক লিয়ার লেভিন। এদিকে 26শে মার্চকে সরকারিভাবে স্বাধীনতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক রাজ্য। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর রিপোর্ট। স্বাধীনতার 46 বছর পূর্তি উপলক্ষে সোমবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের জন্য এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, নিউ ইয়র্ক নগর প্রশাসনের কর্মকর্তা সহ গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র সহ বন্ধু দেশগুলোর সহযোগিতা নিয়ে বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ আগের তুলনায় অনেক উন্নতি করেছে। শুধু অর্থনীতি নয়, সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়নকেও গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। এই অগ্রযাত্রায় জঙ্গিবাদ সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। বাঙালির স্বাধীনতা সংগ্রামের তথ্যচিত্র সংগ্রহকারী লিয়ার লেভিন বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ তার অতি আপনজন। বাঙালি এমন একটা জাতি যাদের চেতনা থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে। আশা করি যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। আমাদের দেশে বাঙালিদের অনবদ্য অবদানের জন্য তাদের প্রতি ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক, দক্ষিণ পূর্ব ও মধ্য এশিয়া এবং সাব সাহারান আফ্রিকা অঞ্চলের গণমাধ্যম সংযোগ বিষয়ক কর্মকর্তা ক্যাথলিন ইগান যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিকভাবেই ভালো সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি দুদেশের জনগণের মধ্যেও সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে আমরা আশাবাদী। সত্যিকার অর্থে নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশি কমিউনিটির অনেক অবদান রয়েছে। অনুষ্ঠান শেষে নিউ ইয়র্ক গভর্নরের প্রতিনিধি হিথ কে প্যারেক 26শে মার্চ স্বাধীনতা দিবসকে রাজ্যের সরকারি স্বীকৃতি স্বরূপ প্রোক্লেমেশন তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল হাতে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শক্তিশালী ঘূর্ণিঝড় ডেবির আঘাতে লন্ডভন্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলীয় এলাকা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ঘণ্টায় প্রায় 263 কিলোমিটার বেগে আঘাত আনে ঘূর্ণিঝড়। ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সাইক্লোন ডেবির প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে, সেই সঙ্গে প্রবল বৃষ্টি। দেখা দিয়েছে ভূমিধস। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অন্ধকারে রয়েছে কয়েক হাজার মানুষ। এরই মধ্যে উপকূলীয় শহর এয়ারলি বিচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 30,000 মানুষকে। বন্ধ ঘোষণা করা হয়েছে 4 শতাধিক স্কুল। বাতিল করা হয়েছে বিমানের ফ্লাইট। আমরা খুবই খারাপ সময় পার করছি। বাতাসের গতিবেগ বেড়েই চলেছে। আমাদের সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে। মধ্যরাতে ঘূর্ণিঝড় ডেভিকে ক্যাটাগরি 4 হিসাবে ঘোষণা করে সর্বোচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। মঙ্গলবার নাগাদ এটি ক্যাটাগরি 5-এ পরিণত হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া দফতর। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলেও ধারণা করছেন তারা। সোমবার বৈরী আবহাওয়ার কারণে গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 2011 সালে কুইন্সল্যান্ড ঘূর্ণিঝড় ইয়াসির তাণ্ডবের পর ওই অঞ্চলে আসা সবচেয়ে শক্তিশালী সাইক্লোন বলে সতর্ক করছে আবহাওয়াবিদরা। আফরিন জেরিন, সময় সংবাদ।
টাইগারদের শ্রীলঙ্কা সফরের খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিছুক্ষণের মধ্যে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার হুমায়ুন কবির রোজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, বাবু আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু টস হয়ে গেছে। টস জিতে কিন্তু শ্রীলঙ্কা আজ আর ভুল করেনি। উপল থারাঙ্গা কিন্তু ঠিকই ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে যদি একটা বিষয় জানিয়ে রাখি, প্রথম ওয়ানডেতে কিন্তু তাদের মাঝে একটা সিদ্ধান্তহীনতার কারণে জটিলতা হয়েছিল টিম ম্যানেজমেন্ট থেকে। উপল থারাঙ্গাকে বলা হয়েছিল প্রথম ওয়ানডেতে যদি তিনি টসে জিতেন সেক্ষেত্রে তাকে ব্যাটিং নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি কিন্তু ফিল্ডিং নিয়েছে। এই কারণে কিন্তু তাদের মাঝে একটা অসন্তোষ ছিল। তবে আজকে কিন্তু উপল থারাঙ্গা ভুল করেননি, কয়েকটি পরিবর্তন নিয়ে তার একাদশ সাজিয়েছে। অন্যদিকে বাংলাদেশের একাদশে কিন্তু একেবারে অপরিবর্তিত একাদশ রেখেছে, উইনিং কম্বিনেশন ধরে রেখেছে শেষ পর্যন্ত। যদিও এই একাদশটা নিয়ে সারাদিন ধোঁয়াশা চলছিল, এই একাদশ ছাড়াও আসলে আজকে একটা ঐতিহাসিক দিন রচনা করতে পারলে বাংলাদেশ ক্রিকেট টিম। এই বিষয়গুলো নিয়ে আমার সাথে এখন আলোচনা করবেন সাংবাদিক সহকর্মী সুব্রত শাহ। সুব্রত, আজকে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বিশেষ দিন বলবেন কিনা? অবশ্যই এটা একটা বিশেষ দিন, কারণ আপনি যদি দেখেন পরিসংখ্যান বলছে যে বাংলাদেশ সবশেষ দেশের বাইরে ওয়ানডে সিরিজ জিতেছিল 2009 সালে, এবং দেশের বাইরে ওয়ানডে সিরিজ জেতা অধিনায়কের সংখ্যা কিন্তু খুব বেশি নয় আমাদের দেশের ক্রিকেটে। সেক্ষেত্রে মাশরাফি কিন্তু দারুণ একটি ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে গেছেন, এবং আমরা আশা করছি যে ডাম্বুলার মাঠেই এই ইতিহাস রচনা করে অধিনায়ক নিজে যেমন তার সাফল্যের একটি সাফল্যের মুকুট একটি পালক যুক্ত করবেন, ঠিক তেমনি বাংলাদেশও তাদের লাল সবুজ পতাকা এই ডাম্বুলাতে উড়িয়ে নিয়ে কলম্বোতে ফিরবে। এবং তৃতীয় ওয়ানডেটা যেন শুধুমাত্র আমাদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য হয়, যদি শুধুমাত্র নিয়ম রক্ষার। একটা বিষয় সুব্রত, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন প্রথম ওয়ানডেতে হেরে গিয়েছিল এবং সিরিজে কামব্যাক করলো, উইনিং কম্বিনেশন কিন্তু ভেঙেছিল। এরপর আমরা ইংল্যান্ডের বিপক্ষে দেখেছি উইনিং কম্বিনেশন ভাঙে, এমনটা মাশরাফি গতকালকে একটা আভাস দিয়েছিলেন। এই একাদশ নিয়ে কিন্তু গতকালকে একটা ধোঁয়াশা ছিল, শেষ পর্যন্ত কিন্তু উইনিং কম্বিনেশনটা ভাঙেনি। আসলে উইনিং কম্বিনেশন ভাঙা না ভাঙার বিষয় কিন্তু বাংলাদেশ আসলে গদবাধা নিয়ম কখনোই মানেনি, এবং এক্ষেত্রেও কিন্তু মাশরাফি গতকাল যে কথাটি বলেছিলেন যে দলের প্রয়োজনে সেরা কম্বিনেশন যেটা হবে সেটাই কিন্তু তারা দাঁড় করাবে। এবং আমরা জানি যে বাংলাদেশ দলের আসলে টিম সিলেকশনের ব্যাপারে কিন্তু উইকেট এবং পারিপার্শ্বিক অনেক কিছু কিন্তু মেনটেন করেই কিন্তু আসলে একটা একাদশ সাজানো হয়। তবে সব মিলে একাদশ হোক যে একাদশী হোক, চাপটা কিন্তু স্বাগতিকদের, আমাদের উপর কিন্তু কোনো চাপ নেই। এবং আমরা চাইছি যে এই চাপকে কাজে লাগিয়েই কিন্তু জয়কে একটা জয় সঙ্গী করে নিয়ে যেন আমরা এখান থেকে ফিরতে পারি। সুব্রত, ধন্যবাদ আপনাকে। যেমনটি সহকর্মী সুব্রত শাহ বলছিলেন, আসলে স্বাভাবিকভাবে চাপে আছে শ্রীলঙ্কা। গতকালকে তাদের ম্যানেজার গুরু সিংহেও কিন্তু বলেছিলেন আসলে সিরিজে পিছিয়ে যাওয়ার কারণে পুরো দলই চাপে আছে, যে কারণে আসলে উইকেট যেমন পরিবর্তন এবং দলেও তেমন পরিবর্তন এসেছে। আরেকটা কথা বাবু না বললেই নয়, উইকেটে আমরা কিন্তু দেখেছি গতকালকে তুলনায় কিন্তু কিছুটা ঘাস কমেছে আসলে। তো শেষ পর্যন্ত উইকেটের চরিত্রটা কেমন হয় সেটাও কিন্তু একটা মজার ব্যাপার, দেখার ব্যাপার, যে আসলে শ্রীলঙ্কা তাদের হোম সিরিজে ঘরের মাঠের কতটুকু সুবিধা নিতে পারে, এটাও একটা দেখার ব্যাপার। তো সবকিছু মিলে একটা বিষয় স্পষ্টই, আজকে যদি বাংলাদেশ জিতে ক্রিকেট ইতিহাসে নতুন একটা গল্প রচনা করবে, পাশাপাশি অনেক প্রাপ্তি যোগ হবে। বাবু, এই ছিল আমার কাছে সর্বশেষ, পেয়েছি আপনার কাছে। দর্শক, ডাম্বুলা থেকে আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ জানাচ্ছিলেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে সম্পর্কে সবশেষ খবরাখবর। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অপারেশন টুয়াইলাইটের অংশ হিসেবে সিলেটের আতিয়া মহলে এখনও বিস্ফোরক উদ্ধারে তৎপর প্যারা কমান্ডো। স্বজনদের নিরাপত্তা চিন্তায় প্রবাসীদের উদ্বেগ। 21শে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যার দায়ে 5 জনের ফাঁসির আদেশ, 1 জনের 7 বছর কারাদণ্ড। মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণা। 43টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে বিএনপি, আওয়ামী লীগের দাবি 35টি, মোড়ে মোড়ে বিজিবির টহল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানী থেকে কলেজের অধ্যক্ষ সহ আটক 9। কেন্দ্র থেকেই মোবাইলের ছবি তুলে ছড়িয়ে দিত চক্রটি, ব্রিফিংয়ে ডিবি। এবং দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার, অপরিবর্তিত একাদশ টাইগারদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।